নমস্কার আমার রাতপরীর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের রাত্রি কিন্তু একদম ভালো নেই। কি করে ভালো থাকবে বলো তো? তোমাদের ছাড়া এতগুলো দিন যে পার করতে হলো, এত দিনের এত কঠোর বিরহ জ্বালা, এটা কি সহ্য হয়? কিন্তু কি করব বলো, অনেক সময় দোষ না করেও শাস্তি ভোগ করতে হয়। আমার যেন হয়েছে সেই কপাল। দোষ কিছু করছি না, অথচ দেখো শাস্তির পর শাস্তি, তোমাদের থেকে দূরত্ব আর দূরত্ব। যাক বাবা, একটু যখন কাছে আসতে পেরেছি তখন না হয় একটুখানি গল্প করে নি। কি জানি আবার কখন কেউ হিংসা করে আমাদের মধ্যে দূরত্বের গণ্ডি টেনে দেয়। আমি দেখলাম আমার রাতপরী পরিবারে বেশ কিছু নতুন সদস্য হয়েছে। তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। অনেক ধন্যবাদ সবাইকে। রাত্রে আপনাদের কাছে গল্প শোনাতে না পারলেও আপনারা রাতপরী পরিবারে এসে তার সদস্য হয়েছেন, তাকে উৎসাহিত করেছেন। আর যারা প্রথমবার শুনছেন, দয়া করে তারা রাতপরীকে সাবস্ক্রাইব করে নিন। আপনাদের সাবস্ক্রিপশন যদি আরও বেশি বেশি করে বাড়ে, যদি তাড়াতাড়ি আমার সাবস্ক্রিপশনের কোটা ফুলফিল হয়ে যায়, তাহলে হয়তো আমি এই অচেনা শত্রুগুলোর মুখে ছাই দিতে পারবো, একটা বাঁধন দিতে পারবো, তাই না বন্ধুরা? তাহলে আরও বেশি বেশি করে রাত্রির গল্পকে একটু নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো তো। তাড়াতাড়ি রাতপরী পরিবারের সদস্য সংখ্যা 1000 পার করে ফেলো। এর আগে রাত্রির পরিবারের সদস্য সংখ্যা খুব তাড়াতাড়ি বেড়েছিল। এইবারে তো বড্ড বেশি বাধা, তাই হয়তো কিছুটা দেরি হচ্ছে। যাই হোক, তোমরা চাইলে সবই পারো, তাহলে তোমরা তোমাদের কাজটা করে ফেলো। আজকে আমি চলে এসেছি শকুন্তলার পরবর্তী পর্বটা নিয়ে, কারণ শকুন্তলাকে শেষ না করলে ঘুমের মধ্যে রাজা দুষ্মন্ত আমাকে সাপান্ত করছে। যাই হোক, শকুন্তলার গল্পটা শেষ করে নি, তারপরে একটা একদম অন্য ধরনের গল্প শোনাবো, যে গল্পে দারুণ মজা আছে। যে গল্পটা আমি তোমাদের জন্য রেডি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আপলোড করতে পারিনি। যাই হোক, শকুন্তলার 9ম পর্ব চলে গেছিল, আজকে 10ম পর্ব। আমরা আগের দিনকে জেনেছিলাম একজন চিত্রকর শকুন্তলার প্রতিকৃতি এনে রাজার সামনে ধরেছিলেন। তারপর প্রতিকৃতিটা এক পলকে দেখে নিয়ে রাজা পাশে উপবিষ্ট বিদূষককে জিজ্ঞাসা করলেন, কার প্রতিকৃতি চিনতে পারছেন? অনুসন্ধিৎসু দৃষ্টি মেলে প্রতিকৃতিটা দেখে নিয়ে বিদূষক বললেন, খুলে যাওয়া খোপা থেকে যার ফুল পড়ে যাচ্ছে, মুখে ফোঁটা ফোঁটা ঘাম দেখা দিয়েছে, হাত দুটো নিচের দিকে রক্ষিত, যিনি ছবিতে ডালপালায় ঝাঁকড়া আম গাছের নিচে চোখে মুখে ক্লান্তির ছাপ এঁকে দাঁড়িয়ে রয়েছেন দেখা যাচ্ছে, তিনি আমাদের শকুন্তলা। আর তার পাশে দাঁড়িয়ে রয়েছেন তারই দুজন প্রিয় সহচরী। রাজা মুচকি হেসে বললেন, সত্যি তোমার বিচক্ষণতার প্রশংসা করতে হয়। হায় আমার অদৃষ্ট, আমার সাক্ষাৎ প্রেয়সীকে নির্মমভাবে পরিত্যাগ করে এখন আবার পটে আঁকা তার চিত্রটাকেই সমাদর করছি। পথ চলতে গিয়ে বেগবতী নদীকে অগ্রাহ্য করে
এখন মরীচিকার প্রতি আকৃষ্ট হয়ে ছুটে বেড়াচ্ছি। আবেগের ঘোর কাটিয়ে তিনি একসময় বললেন, চিত্রটির কোথাও কোনো অসঙ্গতি রয়েছে, দেখো তো। চিত্রের এক জায়গায় অঙ্গুলি নির্দেশ করে তিনি বললেন, এখানে মালিনী নদী আঁকতে হবে, আর আঁকতে হবে এখানে হরিণের দল শুয়েছিল, সেই পর্বতটাকেও এখানে আঁকা দরকার। অঙ্গুলিটাকে অন্যত্র সরিয়ে নিয়ে তিনি আগ্রহের সঙ্গে আবার বললেন, এখানে আঁকতে হবে প্রস্ফুটিত একটা শিরীষ ফুল, যার বোঁটাটা থাকবে তার কানের সঙ্গে লেগে, গাল পর্যন্ত ছড়িয়ে থাকবে যার কিশোর। রাজা দুষ্মন্ত যখন শকুন্তলার প্রতিকৃতিটা এক হাতে রেখে অন্য হাতে তার দোস্ত্রটিগুলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন, তখন প্রতিহারী অমাত্যের প্রেরিত পত্র হাতে যথাযোগ্য অভিবাদন করে রাজার সামনে এসে দাঁড়াল। রাজা তার হাতে প্রতিকৃতিটা থেকে চোখ তুলে প্রতিহারীর হাত থেকে পত্রটা নিলেন। ব্যস্ত হয়ে পত্রের বক্তব্য পাঠ করে বেত্রবতীকে লক্ষ্য করে বললেন, এ কি দুঃসংবাদ! এক বণিক সমুদ্রে নৌকাডুবিতে মারা গেছেন। আহা, হতভাগা নিঃসন্তান বলে তার যাবতীয় ধন সম্পদ নাকি রাজারই প্রাপ্য। সত্যি, সন্তানহীন হওয়া বাস্তবিকই দুঃখের কারণ। অনেক ধন সম্পদ যখন ছিল তখন তার বহু স্ত্রী থাকারই কথা। বেত্রবতী, খোঁজ নিয়ে দেখো তো তার স্ত্রীদের মধ্যে কেউ অন্তঃসত্ত্বা ছিল কিনা। বেত্রবতী কিছু বলতে যাচ্ছিল, প্রতিহারী তাকে থামিয়ে দিয়ে বলল, মহারাজ, শুনেছি বণিকের স্ত্রী গর্ভবতী। রাজা বললেন, তবে তো বণিকের যাবতীয় সম্পত্তির অধিকারী হবেন তার স্ত্রীর গর্ভের সন্তান। আমাত্তকে বলে দাও, এই খবরটা যেন বণিকের স্ত্রীর কাছে পৌঁছে যায়। একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে রাজা আবার বললেন, বংশের নিঃসন্তান প্রধান পুরুষদের যদি মৃত্যু হয় তার ধন সম্পদ অন্যের অধিকারে যায়, এটাই প্রচলিত নিয়ম। আমার অবর্তমানেও পুরো কুলের সমস্ত ধন সম্পদের একই গতি প্রাপ্ত হবে। ধিক ধিক আমাকে! আমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি। পুরো কুলের প্রদীপ শিখা গর্ভে ধারণ করে শকুন্তলা জলে ভেজা চোখে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। আমি তাকে দূরে ঠেলে দিয়েছি। হায়! কথা বলতে বলতে তিনি জ্ঞান হারিয়ে সিংহাসনে লুটিয়ে পড়লেন। প্রতিহারী ছুটে এসে রাজাকে ধরে ফেলল। তার জ্ঞান ফিরিয়ে আনতে নানাভাবে প্রয়াস চালাতে লাগলো। এমন সময় অতর্কিতে ছায়ামূর্তির মতন সেখানে উপস্থিত হলেন শকুন্তলার বান্ধবী অপ্সরা সানুমতি। তিনি পরম বিতৃষ্ণার সঙ্গে আপন মনে বলে উঠলেন, কি দুর্মতি! প্রদীপ থাকা সত্ত্বেও মাঝখানে বাধা থাকায় রাজা অন্ধকার অনুভব করছেন। না, এই মুহূর্তে তার মন থেকে চিন্তা দূর করব না। সময় আসুক, সব ঠিক হয়ে যাবে। একদিন শকুন্তলাকে প্রবোধ দিতে গিয়ে ইন্দ্র জননীকে তো বলতে শুনেছিলাম, দেবতারা নাকি এমন এক ব্যবস্থা করেছেন যাতে অনতি বিলম্বে স্বামী দুষ্মন্ত তার শপথনী শকুন্তলাকে বুকে টেনে নেবেন। অতএব
এই প্রসঙ্গে রাজাকে কিছু না জানিয়ে সেই শুভ মুহূর্তে প্রতীক্ষায় থাকাই সঙ্গত। অপ্সরা সানুমতি যেমন হালকা মেঘের মতন ভাসতে ভাসতে এসেছিলেন, ঠিক তেমনি অন্তর্হিতা হলেন। শকুন্তলাকে খবরটা পৌঁছে দেবার জন্য তিনি ব্যস্ত হয়ে চললেন। দেবরাজ ইন্দ্রের বার্তা নিয়ে অকস্মাৎ সারথি মাতলি সেখানে এলেন। রাজাকে যথাযথ সম্ভাষণ সেরে বললেন, দেবরাজ ইন্দ্র আমাকে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে নির্দেশ দিয়েছেন। রাজা ব্যস্ততা প্রকাশ করে বললেন, তাই নাকি? কি সংবাদ? আমার প্রতি দেবরাজের কি আদেশ? মাতলি বললেন, আশা করি আপনি শুনে থাকবেন, কালনেমির বংশের দুর্জয় নামের একদল দারুণ প্রতাপশালী দানব রয়েছে। সেই দলটি ইদানিং দেবতাদের ত্রাসের কারণ হয়ে উঠেছে। আপনার মিত্র দেবরাজ ইন্দ্র কিছুতেই তাদের পরাজিত করতে পারছেন না, তাই অনন্যপায় হয়ে অনুরোধ পাঠিয়েছেন আপনাকে যুদ্ধের পুরো ভাগে থাকতে হবে। তাই মুহূর্ত মাত্র কালক্ষয় না করে ধনুর্বাণ সহ আমার সঙ্গে যাত্রা করুন। রাজা উচ্ছ্বসিত আবেগের সঙ্গে বলে উঠলেন, দেবরাজ ইন্দ্রের অনুগ্রহে আমি নিজেকে ধন্য মনে করছি। তারপর বিদূষক মাধবীর দিকে ফিরে বললেন, প্রিয় বিদূষক, দেবরাজের আদেশ অমান্য করা আমার পক্ষে অসম্ভব। আপনি এক কাজ করবেন, অমাত্য পিশুনককে বলবেন আমার অবর্তমানে প্রজা পালনের সার্বিক দায়িত্ব আমি তার উপরই অর্পণ করে গেলাম। রাজ্য শাসনের উপযুক্ত ব্যবস্থা করে রাজা দুষ্মন্ত মাতলির সঙ্গে রথে গিয়ে বসলেন। দেবরাজ ইন্দ্র প্রেরিত সুশোভিত পুষ্পরথ রাজাকে নিয়ে উল্কার বেগে এগিয়ে চলল পেঁজা তুলোর মতন হালকা মেঘ কেটে কেটে। রাজা দুষ্মন্তের মাথায় গুরু দায়িত্ব, দানব দলকে পরাজিত করে দেবতাদের উৎকণ্ঠা মুক্ত করতে হবে। এরপর মিলন হবে কি? নিশ্চয়ই হবে, হতেই হবে। বিচ্ছেদ যতই দীর্ঘতর হোক না কেন, যতই কঠিন হোক না কেন, যতই বেদনাদায়ক হোক না কেন, মিলন কিন্তু অবশ্যম্ভাবী। মিলন না হলে কি চলে বলো? রাজা দুষ্মন্তের সঙ্গে শকুন্তলার মিলন কতটা মধুর, কতটা কাছের, কতটা আপনার হয়, তাদের এত দিনের বিরহে তারা কিভাবে একে অন্যকে আপন করে নেয়, সেটাই দেখার। সেটা আমি পরবর্তী পর্বে অবশ্যই তোমাদের শোনাব। শকুন্তলার 10ম পর্ব আপাতত এখানেই শেষ করছি। ভিডিওটা একটু ছোট দিলাম, রাগ করো না বন্ধুরা। আসলে মনটা ভেঙে গেছে তো কি করব বলো। তাও তোমাদেরকে ভালোবেসে, তোমাদের আশা ভরসা সমস্ত কিছু নিয়ে আমি এগিয়ে চলার চেষ্টা করছি। তোমরা আমার পাশে থাকবে তো বলো? যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার রাতপরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পুরনো আছো তারা এই চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে খুব তাড়াতাড়ি আমি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি। আর এমন কিছু একটা ব্যবস্থা করে নিতে পারি যাতে করে আর কেউ আমাদের মধ্যে বাধা হয়ে না আসতে পারে, আর কেউ বারবার করে আমার চ্যানেলের ক্ষতি না করতে পারে। তোমাদের আর আমার মাঝখানের রাস্তা বন্ধ না করতে পারে। আমি জানি তোমরা করবে, সেই বিশ্বাস আমার আছে তোমাদের উপর।
সেই ভরসাতেই আজকের মতন বিদায় নিলাম। আবার দেখা হবে পরবর্তী পর্বে।